আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে কারো হতে দেব না কোনোদিনও। কেউ হাত বাড়ালে তার অস্তিত্ব বিলীন করে দেব। আর তুমি কোনোদিনও আমাকে ছাড়া কোনো ছেলের দিকে তাকাবে না, ওকে? ঈশিতা চোখ ছোট ছোট করে তাকালো। এটা কি ভালোবাসার কথা ছিল নাকি হুমকি? সে যাই হোক, এখন আর এসব ভেবে সময় নষ্ট করবে না। এখন সময়টা খুবই রোমান্টিক। বাইরে থেকে ঠান্ডা বাতাস এসে শরীরের সর্বাঙ্গে কাঁপন ধরাচ্ছে। রিমঝিম শব্দে বৃষ্টি নৃত্য করে মধুর আওয়াজ তৈরি করছে। ঈশিতা বলল, একটা গান ধরুন, গিটার নিয়ে আসি। জেহের গম্ভীর গলায় বলল, আমি গান জানি না। আরে কয়েক লাইনের হলেই হবে, ধরুন ধরুন, ভুল হলে আমি ঠিক করে দেব। আমি সত্যি কোনো গান জানি না, এসবের প্রতি কখনোই ইন্টারেস্ট ছিল না যে আলাদা করে শেখার প্রয়োজন হবে। ঈশিতা কথাটা বলতে গিয়ে থেমে গেল। সে কি বলতে যাচ্ছিল? এখন তো সে রাফিদের কথাটা কোনোভাবে মুখ দিয়ে বের হয়ে যেত, যেহেতু তাহলে সিংহের ন্যায় তেড়ে উঠত। দেখলো জেহের ঈশিতার কথাটা নিয়ে ভ্রু কুঁচকে ভাবতে বসেছে মাত্র। জেহেরকে ভাবার সময় না দিয়ে প্রসঙ্গ পাল্টাতে এসে বলল, আচ্ছা একটা কবিতা, নো। ছড়া, আয় আয় চাঁদ মামা, না না, আম পাতা চোরা চড়া, টুইঙ্কেল টুইঙ্কেল। যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে বুঝলো রোজ মজা নিচ্ছে। সে ঈশিতাকে নামিয়ে উঠে দাঁড়ায়। চলো, বেশিক্ষণ থাকলেই ঠান্ডা লেগে যাবে। ঈশিতা হাত ছাড়িয়ে নিয়ে বলে, সাদে কি আর আপনাকে আনরোমান্টিক বলি? সময় কময় বোঝেন না। এখন আবহাওয়াটা দেখেছেন কি রোমান্টিক। এই সময়ে এক কাপ কফির সাথে গান না হলে চলে বলুন? আচ্ছা সেসব না হোক, বসে বৃষ্টি দেখাও তো এক ধরনের রোমান্টিকতা। সেটাই করি এখানে বসে বসে। দেখুন কি সুন্দর বৃষ্টির আওয়াজ, কি রোমাঞ্চিত বাতাস। আর আপনি আসছেন ঠান্ডা নিয়ে। আপনি গেলে জানতো, আমি যাব না। ঈশিতা সিঙ্গেল সোফাটাকে টান দিয়ে দরজার কাছাকাছি আনলো। পা উঠিয়ে গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে বৃষ্টি দেখতে লাগলো। ভাব এমন যে এখন বৃষ্টি দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে চুপচাপ দেখলো শুধু, তারপর কোনো কথা না বলেই রোজকে কাঁধে তুলে সোজা রুমে চলে আসলো। ঈশিতা চেঁচামেচিকে কোনো পরোয়াই করলো না সে। বাথরুমে ঈশিতাকে নামিয়ে দিল সে। যাও, চেঞ্জ করে আসো। ঈশিতা তখন রাগে বোম, রাগে ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে সে। যাও। যে শীতল কণ্ঠে হুঙ্কার ছাড়ল। ঈশিতা ভেতরে ভেতরে ভয় পেলেও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এবার জেহেরের নিজেরও খুব রাগ উঠেছে, তবে রাগটাকে খুব কষ্টে গিলে দুজনের জামা কাপড় নিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল। ঈশিতা বিস্মিত হয়ে প্রায় চিৎকার দিয়ে উঠল। কি আশ্চর্য, আপনি আসলেন কেন? বের হন, আমি আগে চেঞ্জ করে নিই, নাহলে আপনি চেঞ্জ করুন, আমি অন্য ওয়াশরুমে যাচ্ছি। জেহের নির্বিকারভাবে আবারও ঈশিতাকে কোলে তুলে বাথটাবে ফেলে দিল। সমস্যাটা কি আপনার? আপনার কথা মতো। আর কিছু বলতে যাবে তার আগেই জেহেরের ভয়ঙ্কর শীতল দৃষ্টি দেখে চুপ হয়ে গেল। সে জানে জেহের খুব রেগে আছে, তাই এখন কথা বাড়িয়ে নিজের বিপদ আনার মানে হয় না। জেহের নিজেও বাথটাবে বসে ঈশিতাকে কাছে টেনে নিল। রক্ত হিম করা কণ্ঠে বলল, কি যেন বললে তুমি তখন? কখন কি 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 বললাম? আমি নাকি আনরোম্যান্টিক? হ্যাঁ, না মানে না না। চলো, রোম্যান্টিকতার ক্লাস নেই। ঈশিতা তড়াক করে উঠে দাঁড়ালো। ভ্যাবলা হাসি হেসে বলল, কি যে বলেন না আপনি! এখন এই অবস্থায় থাকলে তো ঠান্ডা লেগে যাবে। সেই কখন থেকে ভেজা অবস্থায় আছে কি না? আপনিও চেঞ্জ করে নিন, চলুন চলুন। ভেজা অবস্থায় থাকলে বুঝলেন ভয়ানক জ্বর লেগে যাবে। তখন কি হবে বলুন তো? আপনার অফিস কামাই হবে, আমার কলেজ কামাই হবে, দুজনকে সারা দিন খোঁত নাক টানতে হবে, মানে যা তা অবস্থা। বলতে বলতে ঈশিতা মাথা মুছতে লাগলো। আর চোখে দেখলো জেহের বাথটাবে দুহাত ছড়িয়ে আরামে হেলান দিয়ে শুয়ে তাকে দেখছে। ঈশিতার ভেজা জামা শরীরের সাথে আটসাট হয়ে লেগে পূর্ণ যৌবনে জানান দিচ্ছে। ঠোঁট তিরতির করে কাঁপছে তার। সেই কাঁপা কাঁপা পাতলা কোমল ওষ্ঠে ধরে জেহেরের মোহাচ্ছন্ন চাহনি নিবদ্ধ। আফজাল ইজি চেয়ারে বসে দুলছেন, কপালে বৃদ্ধ হয়ে যাওয়া চামড়ার কিঞ্চিত ভাঁজ। দুহাতের তালু জোরের ওপর থুতনি রেখে জানলার বাইরে তাকিয়ে আছেন। রুমের বাতি বন্ধ। ল্যাম্পপোস্টের আলোতে হালকা আলোকিত তার রুম। বৃষ্টির ছাট এসে জানালার পর্দা ভিজিয়ে দিচ্ছে, তাও তিনিও বিকারহীন। জেসমিন চৌধুরী রুমে এসে জানলার খোলা দেখে তড়িঘড়ি করে জানলা লাগালেন। এ মা, দেখছো না পুরো রুমটা ভিজিয়ে দিয়ে যাচ্ছে? চোখে কি পট্টি বেঁধেছিলে নাকি? বলতে বলতে তিনি পেছনে ফিরে স্বামীকে উদাসীন দেখলেন। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। স্বামীর কাঁধে হাত রাখলেন তিনি। তুমি কি জিহাদকে নিয়ে চিন্তা করছো?
আবার কোনো ক্ষতি করে ফেলে না এই ভয়ে? আফজাল হাত নামালেন, ডানে বামে মাথা মৃদু নাড়াতে নাড়াতে বললেন, জিহাদ আর কোনো ক্ষতি করবে না। তুমি এত চিন্তিত হচ্ছ কিভাবে? আফজাল সেই প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, ছেলেটার জন্য আমি কোনো দিনই কিছুই করতে পারিনি। আজ যখন আমার কাছে একটু ভালো থাকার জন্য অনুনয় করলো, আমি আর না করতে পারিনি। ভালো থাকতে পাঠিয়ে দিলাম তাকে। জেসমিন বিস্মৃত নয়নে তাকালো। তার মানে তুমি? কি করতাম আর? শেষ জীবনে এসে ছেলেটার জন্য কিছুই করে যাওয়ার সুযোগ পেলাম, সেটা দূরে ঠেলে দেই কি করে বলো? তবে নিশ্চিত থাকো, ছেলেটা আর কারোর ক্ষতি করবে না। সবাইকে কষ্ট দিয়ে সে নিজেও কিন্তু ভালো থাকেনি। এখন যখন একটু ভালো থাকতে চাই। আফজাল দীর্ঘশ্বাস ফেললেন। জেসমিন চৌধুরী তাকালেন স্বামীর দিকে। রাস্তার নিয়নের আলোয় তিনি ঠিকই দেখতে পেলেন স্বামীর ভাঙা গালে চিকচিক করছে জল। বিকেলে ইনশিতা সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। আকাশে বৃষ্টি নেই, তবে যখন তখন এসে পড়তে পারে। কেউ দেখলে বলবে না যে এখন বিকেল, একদম সন্ধ্যার মতো সময়টা। বাতাসে কেমন মিষ্টি গন্ধ, ঝিরিঝিরি বাতাস গায়ে মাখিয়ে নীলচে কালো আকাশের নিচে বসে থাকতে মন্দ লাগছে না। গতকালই জেহের এই রিসর্টে নিয়ে এসেছিল তাকে। ইনশিতা জানে না কেন, পুরোটা ভাড়া করেছে সে। এখান থেকে সমুদ্রের গাঢ় নীল পানি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বড় বড় ফেনিল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আকাশ আর সমুদ্র মিলন দৃশ্য দেখে ইনশিতার খুব চোখ জুড়িয়ে যাচ্ছে। মনটা ছটফট করছে এক্ষুনি ছুটে গিয়ে সমুদ্রের বুকে ঝাঁপ দিতে, তবে যেতে পারছে না সে। জেহেরের করা আদেশ সে ছাড়া যাতে সমুদ্রের দিকে পা বাড়াবার ভুল না করে, তাই পুলের নীল পানিতে পা ডুবিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছে সে। ইনশিতা মাথা বাড়িয়ে একটু উঁকি দিল। কালো চশমা শার্ট প্যান্টে ফিমেল গার্ড তাকে দূর থেকে নজর রাখছে এখনও। ইনশিতা আরও কিছুক্ষণ থেকে রুমের ভেতরও চলে গেল। রুমটাও বেশ বড়, বিছানা থেকে দেওয়াল সব সাদা রঙের। এতক্ষণ বসে থেকে কি করবে? জের আবার কোথায় গেল? বসে থেকে কোনো কাজ না পেয়ে রুমে অ্যাটাচ করা টিভি চালিয়ে দিল। চ্যানেল পাল্টাতে পাল্টাতে হুট করে একটা চ্যানেলে চোখ আটকে গেল। ইনশিতার হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটে চলেছে। সে দৌড়ে এসে টিভির সামনে দাঁড়ালো। চোখ বড় বড় করে দেখতে লাগলো সে। টিভির বড় পর্দায় দেখাচ্ছে ক্রিস হেমসওয়ার্থকে। ইনশিতা বলে বোঝাতে পারবে না এই লোকটাকে সে কত পছন্দ করে। এই একটা সিরিয়াস ক্রাশ খেয়েছিল সে জীবনে, একটা মুভিও সে বাদ দেয়নি তার। সবগুলোকে কতবার যে রিপিট করে দেখেছে সে নিজেও জানে না। ক্রিস হেমসওয়ার্থের পরিধানে একটি হাফ প্যান্ট ব্যতীত কিছুই নেই। তার সিক্স প্যাক বডি থেকে ইনশিতা বারবার লজ্জিত হচ্ছে। সে বারবার চোখ বন্ধ করে লাজরাঙা মুখ নিয়ে আর চোখে দেখছে আবার, যেন সে এখন তার সামনে দাঁড়ানো। ইনশিতা দিন দুনিয়া ভুলে টিভির পর্দায় একধারে তাকিয়ে আছে। চোখ দিয়ে গিলে খাচ্ছে ওই হ্যান্ডসাম বডিটা। পারে না তো টিভির মধ্যে ঢুকে যায়। সে ঠোঁট কামড়ে দুষ্টু চাহনিতে তাকিয়ে বলল, উফ মা, হটি নটি বয়। এক পর্যায়ে সে টিভির পর্দায় চুমু দেওয়া দেখ শুরু করে দিল। জেহের মাত্রই রুমে ঢুকেছে। রোজের বলা কথাটিও সে শুনে নিয়েছে। সামনের দিকে তাকাতে সে হতভম্ব হয়ে যায়। রোজ টিভির সামনে দাঁড়িয়ে চুমু খেয়ে যাচ্ছে কৃত্রিম কাচের ওপরে হলিউড অভিনেতার ওপর। চকিতেই তার চেহারায় হতভম্ব ভাব ছাপিয়ে ফুটে ওঠে তীব্র ক্রোধ আর রাগ। এতদিন রোজকে চোখে চোখে রেখেছে যাতে কোনো ছেলের দিকে ফিরেও না তাকায়, আর এখন তো দেখা যাচ্ছে ঘরেই শত্রু অবস্থিত। নিমেষে জেহেরের কপালে রগ দপদপ করে জ্বলে উঠল। ফর্সা মুখ হয়ে উঠল লাল, মাথার চুল টেনে ধরল। নিজেকে যতই বুঝ দিচ্ছে যে এটা সাধারণ ব্যাপার, ততই ভেতরের মনটা হিংস্র হয়ে উঠছে। কিছুতেই মানতে চাইছে না রোজ সে ছাড়া আরেকটা ছেলেকে চুমু খাচ্ছে। যতই কৃত্রিম কাজ হোক, সামনে পেলেও নিশ্চয়ই এমনটা করত। হটি নটি বলেছে, সে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে কেন? হোক সে অভিনেতা, ছেলে তো। জেরা নিজেকে কন্ট্রোলে রাখতে পারল না। দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ইনশিতাকে কোলে তুলে সোজা খাটে ছুঁড়ে ফেলল। আচমকা আক্রমণে ইনশিতা হতভম্ব। সে বুঝতে পারল না তার সাথে এইমাত্র কি হলো। যে শান্ত দৃষ্টিতে একবার টিভিটার দিকে তাকালো, তারপর হুট করে ফ্লাওয়ার ভাস নিয়ে টিভির মুখোমুখি মারতেই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইনশিতার পুরো বিষয়টা বুঝে উঠতে খানিক সময় লাগলো। জের ফোঁসফোঁস করতে করতে ইনশিতার সামনে এসে দাঁড়ালো। ইনশিতা উঠতে চাইলে তাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। কি করছেনটা কি? জের উত্তর না দিয়ে পরনের হোয়াইট শার্টের বোতাম খুলতে শুরু করলো। তার চোখ মুখে রাগ উপচে পড়তে চাইছে। শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। ইনশিতার চোখ ছানা বড়া করে তাকিয়ে রইল শুধু। জের কি করতে যাচ্ছে? খাটে উঠে ইনশিতার সামনে নিজের সিক্স প্যাক বডিকে মেলে ধরলো। গজরাতে গজরাতে বলল, কি বলেছিলে?
হটই? দেখো, আমাকে দেখো, হট মনে হচ্ছে? হুম, কি মনে হচ্ছে না হট? জেহের ইনশিতার দু গাল ধরে নিজের শরীরের সামনে ধরলো। ইনশিতার চোখ বড় বড় করে রইল। এতক্ষণে সবটা বুঝেছে সে। তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করে ফেলল। ইনশিতার বলতে লজ্জা পেলেও সে স্বীকার করতে বাধ্য যে জেহের আসলেই হট। তবুও জেহেরের খোলা দেহ দেখতে তার প্রচণ্ড লজ্জা করে। ইনশিতার শ্বাস দ্রুত ওঠানামা করছে, মাথা ছিমছিম করছে। টিভিতে তো লাজ শরম ভুলে দেখা যায়, কিন্তু সামনাসামনি তার সামনে জেহেরের হ্যান্ডসাম আর ফর্সা বডি মেরে থাকলেও সে তাকাতে পারছে না লজ্জায়। কান দিয়ে মনে হচ্ছে তার ধোঁয়া বের হবে। একবার আর চোখে তাকিয়ে দ্রুত চোখ বন্ধ করে ফেলল। যে তো আসলেই বেশি হ্যান্ডসাম। এতদিনে ভালোভাবে লক্ষ্য করলো সে। এত হ্যান্ডসাম তা ভাবতেই আরও লজ্জারা পেয়ে বসলো তাকে। চারপাশে কি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে? নাহলে এত গরম লাগছে কেন? সো হট। চোখ খোলো রোজ। ঈশিতা তাও চোখ খেচে বন্ধ করে আছে। জেহের দাঁত কিরমিরিয়ে আবার বলল, আই সেড ওপেন ইউর আইজ ড্যাম। তবু ঈশিতার নড়চড় নেই। জেহের ঈশিতার মুখ ছেড়ে দিল। ঈশিতা তখনও চোখ বন্ধ করে আছে। হঠাৎ তার চোখে মুখে ঘাড়ে ঠান্ডা স্পর্শ পেতেই চোখ খুলল সে। তাকিয়ে দেখলো জেহের তার দু হাত শক্ত করে ধরে তাকে চুমুতে ভরিয়ে দিচ্ছে। বহু কষ্টে ঈশিতা বলল। জাহের, জেহের মুখ তুলে ঠোঁট চেপে ধরে বলে, এটা তোমার শাস্তি। যতক্ষণ চোখ বন্ধ করে রাখবে ততক্ষণ এই শাস্তি ভোগ করতে হবে। ঈশিতা আশ্চর্যান্বিত হয়ে থেমে থেমে বলল, চোখের পলক তো এমনিও পড়ে। বললাম না, যতবারই চোখ বন্ধ ততবারই। কথা শেষ না করে সে আবারও একই কাজ করতে লাগলো। ঈশিতা চোখ খুলেও লজ্জায় পড়বে, চোখ না খুলেও লজ্জায় পড়ছে। তবুও তার ভালোই লাগছিল জেহেরের উষ্ণ ছোঁয়া পেতে। এমন করে অনেক সময় কেটে যাওয়ার পর জেহের আকস্মিক ঈশিতাকে ছেড়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। ঈশিতার মুখ তখন লজ্জায় লাল, চোখ তুলে তাকাতে পারছে না সে। জেহের বাঁকা হেসে বলল, হট তো হলাম, এবার না হয় নটি হয়ে দেখাই। হটি নটি বয়। চকিতে তাকালো ঈশিতা। তার মনে হয় নিঃশ্বাসটাও আটকে গেছে। জেহের কি করবে বুঝতে পেরে দ্রুত জেহেরকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে সে দৌড়ে বাথরুমে চলে গেল। বুক দুরু দুরু করে কাঁপছে তার। ইস, জেহের পাগল হয়ে গেল নাকি? কি করতে যাচ্ছিল? ঈশিতা দ্রুত মুখ ঢেকে ফেলল। ঈশিতাকে চলে যেতে দেখে জেহের বাঁকা হাসলো। সেই বাঁকা হাসি ঠোঁটে ফুটিয়ে রেখেই বাথরুমের দিকে এগোতে এগোতে বলল, Your hotty naughty boy is coming, baby girl. Get ready for punishment. জেহের আজ নিজ হাতে ঈশিতাকে সাজিয়ে দিল। পিওর হোয়াইট শাড়িতে স্টোনের কাজ করা, স্লিভলেস ব্লাউজ, ডায়মন্ডের সিম্পল নেকপিস, নোসপিন আর পাতলা দুটি ইয়াররিং, দু হাতে ডায়মন্ডের চিকন চুড়ি, খোলা চুলগুলো নিচে দিয়ে কার্লি করা, পাতলা পেলব ঠোঁটে লিপ গ্লসের ছোঁয়া আর চোখে হালকা করে কাজল। জেহের নিজে সাজিয়ে নিজেই হতবাক। চোখ সরানোর দৃঢ় চেষ্টা করলেও বেহায়া চোখ বারবার রোজের দিকে চলে যাচ্ছে। তার হার্টবিট কয়েকটা মিস হচ্ছে বোধহয়। ইচ্ছা করছে রোজকে চোখের সামনে বসিয়ে রাখতে, কিন্তু যেই সারপ্রাইজটা দেওয়ার কথা ছিল সেটা তাহলে আর দিতে পারবে না। ঈশিতা সন্দেহভাজন দৃষ্টিতে দেখছে জেহেরকে। এত রাতে তাকে সাজানো হয়েছে কেন? আবার জেহের নিজেও তার সাথে মিলিয়ে মিলিয়ে পোশাক পরেছে। জেহের সাদা শার্ট, ওপরে ব্লেজার আর ডেমিন প্যান্ট পরেছে। শার্টের ওপরের কয়েকটা বোতাম খোলা, উন্মুক্ত হয়ে আছে বুকের উপরিভাগ। চুলগুলো সেই এলো করেই কপালে ছেড়ে দেওয়া। হাতে রোল্যাক্সের দামি বিগ ডায়ালের ঘড়ি। অ্যাজ ইউজুয়াল জেহেরকে যেমন মোহনীয় দেখাতো তার চেয়েও বেশি মোহময় লাগছে এখন। সাদাতে জেহেরের ফর্সা চেহারা আরও ফর্সা হয়ে ফুটে উঠেছে। তার ভাবনার ছেদ ঘটালো ফোনের আওয়াজ। জেহের ফোন বের করে দেখে জেসমিন চৌধুরী। সে ঈশিতার দিকে বাড়িয়ে দেয়। ঈশিতার সাথে কথা বলার মাঝে তিনি বলেন, জেহের কোথায়? জেহেরকে একটু দাও মা। ঈশিতা জেহেরকে ফোন দিলে সে খানিকটা ইতস্তত করেই নেয়। জেসমিন চৌধুরীর সব প্রশ্নের জবাবে সে শুধু হু হু করছে। শেষে ফোন রাখার সময় সে বলে, ওকে বাই মম। তার কথা ঈশিতা চমকে ওঠে। ফোনের ওপাশে আর কোনো কথা না শুনতে পেয়ে জেহের কেটে দেয়। ঈশিতাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখের সামনে তুড়ি বাজায় সে। এভাবে তাকিয়ে আছো কেন? বিস্মিত কণ্ঠে ঈশিতা বলে, আপনি কি বললেন একটু আগে মাকে? ঈশিতার কথা শেষ না করতে দিয়েই জেহের পকেট থেকে রুমাল বের করে তার চোখ বেঁধে দেয়। আর চোখ বাঁধছেন কেন? জেহের ঈশিতার ঠোঁট আলতো চেপে ধরে বলে, কোনো কথা নয়। তারপর ঈশিতাকে কোলে উঠিয়ে নিল।
চমকে গিয়ে ঈশিতা জেহেরের গলা জড়িয়ে ধরে। ঈশিতাকে কোলে নিয়ে জেহের সমুদ্রের কাছে আসে। পানির গর্জন শুনতে পাচ্ছে ঈশিতা। এখন বৃষ্টির নামগন্ধ নেই। আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। নীলচে আকাশ আর সমুদ্রের মিলস্থলে চাঁদটা অবস্থিত। জ্যোৎস্নারা চুইয়ে চুইয়ে পড়ছে। দূর দূরান্তে এই চাঁদের আলো আর দূরের রিসর্টের আলো ছাড়া আর কোনো আলো নেই। সমুদ্রের গাঢ় নীল জলে চাঁদের চকচকে দ্যুতি ছড়ানো। পুরো পরিবেশটা বলতে গেলে যে কাউকে রোমাঞ্চিত করতে বাধ্য। ঈশি থেকে নামিয়ে চোখটা খুলে দিল সে। চোখ ডোলে ঈশিতার সামনে তাকালেই অবাক হয়ে যায়। এত সুন্দর পরিবেশ দেখে সে জড়পরনায় অবাক। চোখের তারা বিস্ময়ে জলজল করে ওঠে। মনে হচ্ছে সারা শরীরে জ্যোৎস্না মাখিয়ে জ্যোৎস্না স্নান করছে সে। যে ঈশিতাকে আরেক পাশে তাকাতে বললে সে দেখে কতগুলো ফানুস উড়ে যাচ্ছে সারিবদ্ধভাবে। সেখানে হ্যাপি বার্থডে মাই লাভ লেখা। আজ তার মনেই ছিল না জন্মদিনের কথা। ঈশিতা অবাক হয়ে মুখে হাত দেয়। চোখের কোলে টলমল করে ওঠে জল। সমুদ্রের ওপর হলুদ কমলা রঙের ফানুস স্বপ্নের মতো উড়ে উড়ে যাচ্ছে। এভাবে যে কেউ তাকে উইশ করতে পারে এটা তার ভাবনার বাইরে ছিল। জীবনে প্রথম কেউ তার জন্মদিনে এত সুন্দর করে উইশ করলো, তা আবার তার ভালোবাসার মানুষ। ঈশিতা জেহেরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেকটা কথাই বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হলো না। জেহের রোজের চুলে হাত বুলিয়ে আদুরে মুখটা তুলল দুহাতে। এই দিনেও মানুষ কান্না করে? চোখ মুছে ফেলো। কি হলো রোজ? ঈশিতা চোখ মুছে কাঁদতে কাঁদতে হেসে ফেল। জেহের ঈশিতাকে নিয়ে একটু পেছনে আসলো। ঈশিতা এবারে খেয়াল করলো বেশ সুন্দরভাবে ছাউনির মতো সাজানো টেবিলের চারপাশ। গোল টেবিলের দুপাশে দুটো চেয়ার, সামনে অসংখ্য গোলাপের পাপড়ি ছড়ানো, ছোট ছোট ল্যান্টন চারপাশে টানানো। টেবিলটার গোলাপ দিয়ে মোড়ানো, তার উপর রাখা চকলেট কেকে উইশ করে মাই লাভ লেখা। পাশে রিবন দিয়ে সাজিয়ে রাখা ছুরি আর ড্রিঙ্কসের বোতল। যে ইশারা করলো কেক কাটার। কেক কাটলে জেহেরকে খাইয়ে দিতে চাইলে সে হাত থেকে কেক নিয়ে ঈশিতার গালে ঠোঁটে চিবুকে লাগিয়ে দেয়। ঈশিতাকে বাহুবন্ধনে শক্ত করে জড়িয়ে সেখান থেকেই খেয়ে নেয়। লজ্জায় মাথা নুইয়ে ফেলে ঈশিতা। তারা যেখানে বসেছে সেখান থেকে চা স্পষ্টভাবে দেখা যায়। সেখানে ডিনার সেরে জেহের ঈশিতাকে ড্রিঙ্কস অফার করে। ঈশিতা না করে না। সে খুশি মনে গ্লাস হাতে নিয়ে খেয়ে মুখ কুচকে ফেলে। এটা কোকা কোলা? সে তো ভেবেছিল কোথায় একটু মদটাত খাবে। এত বড় ধোকা। জের ঈশিতাকে নিয়ে তার পাশের আরেকটা ছাউনিতে গেল। ওপর দিয়ে খোলা থাকায় পুরো আকাশ দেখা যায়। শুধু চারপাশ দিয়ে চারটে খুঁটি গেড়ে তাতে ফিনফিনে পাতলা সাদা পর্দা জড়ানো। হালকা বাতাসে সেই পর্দাগুলো উঠছে। দুটো নরম গদির মতো বিছানো ভেতরে। সেখানেও ছড়িয়ে আছে অসংখ্য গোলাপের পাপড়ি, দুটো সাদা বালিশ আর কতগুলো কুশন চারপাশে ছড়িয়ে। সমুদ্রের গর্জন, স্নিগ্ধ বাতাস, চাঁদের জ্যোৎস্না সবকিছু মিলিয়ে মোহময় একটা দৃশ্য। সাথে রয়েছে তার মোহময় জেহের। যে ল্যান্টার্নগুলো অফ করে দিলেই পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। এখন শুধু জ্যোৎস্নায় আলোকিত চারপাশ। চাঁদের আলোতেও সবকিছু দেখা যাচ্ছে স্পষ্ট। জের ঈশিতাকে সেখানে বসিয়ে নিজেও বসলো। জেহেরের হাতে রাখা জিনিসটি দেখে ঈশিতা হা হয়ে গেল। গিটার? গিটার কেন? গিটার দিয়ে কি করে? গান করে আপনি? বলতে গিয়ে থেমে গেল ঈশিতা। চাপা উত্তেজনা নিয়ে সে বলল, আপনি গান গাইবেন? ইয়া, স্পেশালি তোমার জন্য শিখেছি। ঈশিতা যেন কথাটি বিশ্বাসই করতে পারছে না। 1 মাস আগে তো জেহের বলল সে নাকি গান জানে না। জেহের ঈশিতাকে নিজের খুব কাছে টেনে গিটারের তারে হাত চালালো, চোখ বন্ধ করে নিল। ফিনল্যান্ডে একটি শহর কেমি। সেই শহরে ছোট একটি এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশাল বড় অট্টালিকার সমান ঘর। বাইরে থেকে যতটা সাধারণ দেখতে তার চেয়েও বেশি অসাধারণ ভেতরটা। সেই অসাধারণের মাঝেই একটি রুম ঘোর অন্ধকারে আবৃত। তার মধ্যে হঠাৎ জ্বলে উঠল ম্যাচের একটি কাঠি। কাঠির মাথায় আগুনের শিখা ধীরে ধীরে জ্বালিয়ে দিল একটি ক্যান্ডেলকে। কাঠিটা দূরে ছুড়ে দিয়ে মোমবাতির সামনে নিজের মুখ আনল একটি যুবক। হাতে তার রেড ওয়াইনের বোতল আর আঙুলের ফাঁকে সিগারেট। ইজি চেয়ারে বসে সিগারেটের টান দিতে দিতে সে তাকালো ছোট্ট কেকটির ওপর বসানো মোমবাতি শেখার দিকে। রেড ওয়াইনের বোতলটি রেখে সে উঠে সারা রুমে মোমবাতি জ্বালিয়ে দিল কতগুলো। নিমেষে অন্ধকারকে তাড়িয়ে রুমটি দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। যুবকটি কেকের সামনে গিয়ে মোমবাতি ফু দিয়ে নিভিয়ে বার্থডে গানের সুরের মতো বলতে থাকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাইজান, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর নিজে কেক কেটে হাতে ধরে বসে রইল। খেলো না। চোখের ঝিমিয়ে আসা লালচে
দৃষ্টি নিবদ্ধ কেকের ওপরে থাকা একটি মেয়ের হাসি মুখের ছবির দিকে। ছবিটি অর্ধেক দেওয়াল জুড়ে। সেটার সামনে গিয়ে ছবিটিতে সে চুমু খেলো একবার। এক ধ্যানে তাকাতে তাকাতে বলল, তোমার থেকে দূরে চলে আসলে তোমার জন্মদিন পালন না করে থাকতে পারিনি। তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই। সি, আমার পুরো রুম জুড়ে তোমার ছবি দেখানো, সব স্মৃতি। সে একবার পুরো রুমে চোখ বুলালো। দেওয়াল জুড়ে ইনশিতার হাজারো রকমের ছবি আছে, যেগুলো সে 2 বছরে লুকিয়ে তুলেছিল, নানা অ্যাঙ্গেল থেকে তোলা। রুমে টেবিলের ওপর শ্যাম্পেন ওয়াইনের বোতল কতগুলো, আর সিগারেটের ফিল্টারে ভর্তি হয়ে আছে টেবিলের চারপাশ, যেগুলো তার নিত্যদিনের সঙ্গী। টেবিলের সাথে হেলান দেওয়া গিটারটি তুলে নিল সে। তারপর বড় ছবিটির দিকে তাকিয়েই নেশাতুর কণ্ঠে বলল, I'm dedicating this song to you, my ইদু পাখি। অযত্নে চুলগুলোয় একবার হাত বুলিয়ে ঠিক করে নিল। চোখ বন্ধ করে ফেলল সে। সুর তুলল গিটারে। बेख्याली में भी तेरा ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए, तेरी नजदीकियों की खुशी बेहिसाब थी, हिस्से में फासले भी तेरे बेमिसाल आए। मैं जो तुमसे दूर हूँ, क्यों दूर मैं रहूँ, तेरा गुरूर हूँ। तू फासला मिटा, तू ख्वाब सा मिला, क्यों ख्वाब तोड़ दूँ। চোখ খুলল জেহের। নিশিতার মনে হচ্ছিল সে এতটা সময় গানের নেশায় পড়েছিল। জেহের এত সুন্দর করে সুর তুলে গান গাইল যে কেউ বলবে না যে এই ছেলেটি 1 মাস আগেও গানের গও জানতো না। জের গিটারটা এক সাইডে রেখে ইনশিতাকে এক হাতে জড়িয়ে ধরলো। How was it? আপনি সত্যি গেয়েছেন? এটা চিমটি কার্টুন তো? জের ভ্রুকুচকে তাকালো। তাকিয়ে আছেন কেন? কার্টুন চিমটি কার্টুন? আমার বিশ্বাস হচ্ছে না এখনো। কার্টুন? জেহের চিমটি কাটলো, তবে অন্য উপায়ে। ইনশিতা কিছুক্ষণ বাদে জেহেরকে ঠেলে দূরে সরিয়ে ঠোঁটে হাত দিল। রাগ নিয়ে বিড়বিড় করে বলল, রাক্ষস একটা, ছিঁড়ে ফেলেছে একদম। উফ! তবে রাগটা মুহূর্তেই উবে গেল যখন জ্যোৎস্নার আলোয় জেহেরের ঠোঁট টিপা হাসিটা দেখলো। কেন জানি না জেহেরের হাসিটা খুব ভালো লাগলো তার, নিষ্পাপ লাগলো। ইনশিতাকে আবার কোলে নিয়ে জেহের হেঁটে চলল সমুদ্র তীরে। ফেনা তোলা ঢেউয়ে ইনশিতাকে নামাতেই সে হিম শীতল জলের স্পর্শে ইনশিতার শরীরে অন্যরকম শিহরণের স্রোত বয়ে গেল। ইনশিতাকে নিজের পায়ের ওপরে রেখে 2 হাতে ধরে রাখলো জেহের। ঢেউ এসে ধাক্কা খাচ্ছে তাদের হাঁটুতে। চাঁদের কিরণ চিকচিক করছে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে। আকাশে ধোঁয়াটে কালো মেঘ ভেসে চলেছে চাঁদ ঘেঁষে। সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ইনশিতার ঘোর লেগে গেল। নিজেকে মুক্ত পাখির মতো লাগছে, যেন এক্ষুনি চাইলেই পালক তুলে উড়ে যেতে পারবে। সে মোহিত চাহনি মেলে সামনের সুদর্শনের দিকে তাকালো। সেই সুদর্শনটিও পলক্ষীর নীল চোখে তাকিয়ে দেখছে। তার গাঢ় নীল চোখ যেন আসমান আর সমুদ্রের মিশেলে তৈরি। বারবার ডুবে যেতে ইচ্ছে করে ইনশিতার। অজান্তেই ইনশিতার ওষ্ঠাধর এগিয়ে গেল জেহেরের খোলা বুকে। নিবিড় চুম্বনে ছুঁয়ে দিল জেহেরকে। জেহেরের চোখে এখন মাতাল দৃষ্টি। গাঢ়ভাবে জড়িয়ে ধরল তার রোজকে। ইনশিতা চোখ তুলে চাইল জেহেরের দিকে। এই সুদর্শন জেহের এখন তার, সারা জীবনের জন্য। তাকে হারানোর ভয় থাকবে না আর, তাকে ছিনিয়েও নিতে পারবে না কেউ। ইনশিতার দেখা স্বপ্ন এখন পূরণ হতে যাবে এই জেহেরের হাত ধরে, ভালোবাসার স্বপ্ন। জেহেরের গালে একটি হাত রেখে ইনশিতা ধীর কণ্ঠে বলল, আপনাকে খুব লোভনীয় লাগছে জাহের, একদম চকলেটের মতন। খেয়ে ফেলতে ইচ্ছা করছে। জাহের নামটা শুনলে চকলেট চকলেট লাগে। বলে খিলখিলিয়ে হেসে উঠল সে।
হাসির ঝংকারে আলোড়িত হলো নিস্তব্ধ রাত। সমুদ্রের গর্জনের চেয়ে রোজের খিলখিল করা হাসি সুমধুর হয়ে প্রবেশ করলো জেহেরের কানে। রোজকে প্রগাঢ়ভাবে কাছে টেনে মাথা ঝুঁকে রোজের কানে কানে ফিসফিস করে বলল, জেহের নামের অর্থ কি জানো? পয়জন, বিষ। এই বিষ যে একবার গ্রহণ করে তার পরিত্রাণ নেই। তুমি করেছ আমার বিষাক্ত হৃদয়ের বিষ। এবার তোমাকে আমার বিষে বিষাক্ত হতে হবে। আমার সমস্ত বিষ শুষে তোমার হৃদয়ে নিতে হবে। হতে হবে আমার মতো বিষাক্ত। গোলাপের রন্ধ্রে রন্ধ্রে থাকবে এই বিষ। তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকবো আমি। জেহের, রোজের জেহের। ঈশিতা জেহেরের বুকে মাথা গুঁজল। সে প্রস্তুত জেহেরের সমস্ত বিষ শুষে নিতে। জেহেরের বিষে বিষাক্ত হতে সর্বদা প্রস্তুত সে, সব সময়কার জন্য, সারা জীবনের জন্য। দুটো মানবী সমুদ্রের ফেনিল ঢেউয়ে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের মাঝামাঝিতে থাকায় মনে হচ্ছে চাঁদের আলো তাদের চারপাশ ঠিকরে বেরোচ্ছে। আকাশ আর সমুদ্রের মিলনের মতোই তারা মিশে আছে একে অপরের মাঝে। জ্যোৎস্নাকে গায়ে চাদরের মতো জড়িয়ে লেপ্টে আছে দুজনা। বিষ যেভাবে দুঃখকে পায়ে পিষে মানুষকে নিমেষে শেষ করে দেয়, গোলাপ তার চেয়েও বেশি আনন্দ ছড়িয়ে আপন মানুষদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয়। একজন বিনাশকারী, আরেকজন ভালোবাসা বন্টনকারী। সেই বিপরীত দুই মেরুর মানুষ আজ ভাগ্যের লিখনে একত্রিত হলো। তাদের নতুন নামকরণ হলো জেহেরোজ। জেহের আমার, জেহের কোথায়? তোমাকে একবার বলেছিলাম না তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে? আজ বলছি সেটা। জানি না ঘটনাটা শোনার পর জেহেরের প্রতি তোমার মনোভাব কিরূপ হবে।